মেয়ে তুমি তো আমার চেনা পলক তবু কেন আর পড়ে না জানি না আমার যে কি হলো যেও না কিছু তো বলো যদি কথা না হয় যদি দেখা না হয় হারিয়ে যাও এক ঝলকে মেয়ে কথা না কমে ফিরে না যাও সঙ্গী করে নাও আমাকে। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রূপান্তর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের অনেকগুলো ইমেল পেয়েছি, পড়তে ভীষণ ভালো লেগেছে। আমাদের অনুষ্ঠানগুলো আপনাদেরকে আনন্দ দিতে পারে এটুকু জানলেই আমরা সার্থক। আমাদের আজকের অনুষ্ঠান আমরা শুরু করব যাদেরকে নিয়ে, তারা আপনাদের পরিচিত মুখ। সঙ্গীত জগতে তাদের অবদান অসামান্য। তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার পাশে রয়েছেন রূপা ফারহাদ এবং তার পাশে মালা খুররাম। তারা দুজন সম্পর্কে বোন। আপনারা হয়তো অনেকেই জানেন না, আরেকটি সম্পর্ক তাদের রয়েছে, তারা হচ্ছেন বেআইন। তো আমরা শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা বলেন? ভালো আছি। কেমন লাগছে আমাদের অনুষ্ঠানে এসে? খুবই ভালো লাগছে, বিশেষ করে দু বোন একসাথে। হ্যাঁ, এটাই খুব ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা, তো পল্লীগীতির জগতে মালা খুররামের নাম যদি আমরা নেই, অনেকগুলো গান কিন্তু আমাদের কানে ভেসে আসবে। আমি কি ঠিক বললাম মালাপা? এটা আপনারাই বলতে পারবেন, আমি তো আমার কথা কি নিজে অনেক বলতে। উল্লেখযোগ্য জায়গা আপনি করেছেন হ্যাঁ, পল্লীগীতির জগতে। এছাড়াও কিন্তু আপনি অনেক গান করেছেন। হ্যাঁ, তার মধ্যে বেশ কিছু গান জনপ্রিয় হয়েছে, হ্যাঁ, যেমন আমি হাসলে নাকি ফুল ফোটে। প্রথমে আমার মনে হচ্ছে, কারণ আমি অনেক ছোট ছিলাম হ্যাঁ, হ্যাঁ। যখন এই গানটা হতো। তারপরে সারাটা বিকেল আমার, হ্যাঁ, ছোটবেলার পুতুল খেলার। এই গানগুলো অনেক পরিচিত, আমরা গানগুলো শুনবো একটু পর। আর রূপাপা, আপনার কাছে আমাদের যেটা জানার ব্যাপার, যে সঙ্গীতের হাতেখড়ি আপনার এবং আপনার বোনের কার কাছে হয়েছে? আমাদের সঙ্গীতে হাতেখড়ি হয়েছে মৃন্ময় দাশগুপ্ত ওনার আচ্ছা। কাছে। প্রথমে উনি আমাদের প্রথমে হাতেখড়ি ওনার কাছে হলে, এবং পরে কিছুদিন পরে উনি বললেন যে যেহেতু ক্লাসিক্যাল আমরা শুরু করেছিলাম, এবং উনি নিজেই বললেন যে এখন বড় কোনো ওস্তাদকে আপনি আমার আম্মাকে বললেন যে আচ্ছা। দেখেন তাহলে ভালো হয়। তারপরে আমি আমার বন্ধুজনেই মা পিসি গোমেজ ওনাকে, ওস্তাদ পিসি গোমেজ ওনার নাম কাছে, করা হ্যাঁ বিখ্যাত। হ্যাঁ, ওনার কাছে আমরা তালিম নেওয়া শুরু করলাম, এবং আমার বিয়ের পরেও আমি ওনার কাছে শিখেছি। কিন্তু একটা ব্যাপার, যে আপনার বোন করেছে পল্লীগীতিতে, হ্যাঁ অনেক নাম করেছেন উনি, তা আপনি কেন মডার্ন গানকে বেছে নিলেন? আসলে আপনার গান অনেক জনপ্রিয়, অনেক গান আছে, তো আপনি কেন এটাকে আসলে বেছে দুজনের নিলেন? গলার ধারা দুরকম। আচ্ছা, ক্লাসিক্যাল বেস দুজনেরই আছে, কিন্তু আচ্ছা। দুজনের গলার ধারা দুরকম। ওর গলায় পল্লী গীতিটা ও প্রথম থেকেই পছন্দ করছে এবং গাচ্ছে। পল্লীগীতি, এবং ভাওয়াইয়া ভাওয়াইয়া, এই জন্য ও ওটাতেই হয়ে গেছে। আচ্ছা। আর আমি প্রথম দিক থেকে আমার একটু ক্লাসিক্যাল, আপনি ক্লাসিক্যাল আলাদা একটা ট্রেনিংও আছে? হ্যাঁ আছে, ক্লাসিক্যালের হ্যাঁ উপর? ক্লাসিক্যালের উপরেই তো, কারণ ওস্তাদজি আমাদেরকে ক্লাসিক্যালি শিখিয়েছেন, অন্য কোনো গান গাইতেও দেননি উনি। আচ্ছা। ওনার কাছে ক্লাসিক্যাল ছাড়া আর ক্লাসিক্যাল ছাড়া অন্য কোনো গান গাইতে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যে আমি বললাম দর্শকদেরকে বেআইন সম্পর্ক, সেটা একটা কারণ আছে, যে তার পুত্রবধূ অর্থাৎ আপনার মেয়ে হ্যাঁ, হ্যাঁ, যখনই আমার সাথে ওর কথা হয়েছে, ম্যাক্সিমাম কিন্তু প্রশংসা করেছেন শাশুড়ির। যে আমার শাশুড়ি ক্লাসিক্যালে খুব ভালো, এটা হ্যাঁ, ও তো মডার্ন গান খুব বিটিভিতেও ভালো করে। ক্লাসিক্যাল করতো, আমরা দুজনেই করেছি। তারপরে আমি অতটা করিনি, ও একাই করতে পারে বিটিভিতে। তো সম্পর্কে যে আপনারা বেআইন, হ্যাঁ। মানে মালা আপার মেয়ের সাথে বিয়ে হচ্ছে রূপাপার আমার ছেলে, ছেলের সঙ্গে, তো এখন বেআইন হওয়ার পর কি সম্পর্কের তিক্ততা বেড়েছে না আরো মিষ্টি হয়েছে? না না, মিষ্টি হয়েছে, অনেক মিষ্টি অনেক হয়েছে। মিষ্টি হয়েছে। আমরা অ্যাকচুয়ালি দুইজন আরো close ছোটবেলা হয়ে থেকে গেছি। মানে দুই বোন ফ্রেন্ডের খুব মতনই ছিলাম ছোটবেলা আচ্ছা, থেকেই। আপনি বড়? শুধু হ্যাঁ, শুধু বোন না, সকলে অনেকে মনে করতো আমরা ফ্রেন্ড, এরকমও মনে মানে হয়। আমরা একটু কফি নিয়ে নিই আচ্ছা, এই ফাঁকে। হ্যাঁ বলেন আপা। তো যার জন্য ও আমার ছেলে, আমার মানে বোনের মেয়ের যখন বিয়ে হলো, আমার মনে হয় ওরা আমাদের ফ্রেন্ডশিপটাকে আরো গাঢ় করার জন্য মনে হয় এই অবস্থায় আসলো। নিয়েছে। না ভালো উদ্যোগটা হয়েছে, আপনাদের নিয়েছে, একটা ছোট হ্যাঁ। নাতনিও রয়েছে, আমাদের একটা নাতনি আছে, হ্যাঁ। হ্যাঁ। দুজনে খুব ভালো সময় কাটে নিশ্চয়ই। ভীষণ ভীষণ। ছোটবেলার স্মৃতি দু বোনের মনে পড়ার মতো একটা স্মৃতি আমাদের দর্শকদের জন্য। আচ্ছা, অনেক স্মৃতি অনেক স্মৃতি আছে। আমি আমার দিক থেকে আমি একটা বলি, খুব ইন্টারেস্টিং। আমরা খুব সাঁতার কাটতাম দুজনে, খুব সাঁতার আমাদের কাটতাম। পাড়ায় প্রত্যেক বাসায় এক পুকুর ছিল। পুকুর আচ্ছা। ছিল, তো একটা বড় পুকুর ছিল, যে পুকুরে আমরা পুরা পাড়ার সকলে গিয়ে সাঁতার কাটতাম। জি। তো একদিন লুকিয়ে লুকিয়ে
মানে একদম দুপুরের আর কি লুকিয়ে লুকিয়ে সাঁতার কাটতে গিয়েছি। আব্বা আম্মা সবসময় অ্যালাউ করতেন না, আচ্ছা তো লুকিয়ে লুকিয়ে গেছি দুইজনে সাঁতার কাটতে। তো কাটছি, তো আমি অনেক রকম, আমরা দুজনে অনেক রকম পারতাম, মানে সোজা উল্টা অনেক রকম সব জানি। ডুব সাঁতার। হ্যাঁ, তো আমি এরকম আমি সাঁতার কাটছি, ও ঘাটে দাঁড়িয়ে দেখছে যে এরকম আমি সাঁতার কাটছি। হঠাৎ না, ও আমাকে অনেক রকম কায়দা দেখাচ্ছে হ্যাঁ, সাঁতারের, আমি খুব মুগ্ধ হয়ে মুগ্ধ দেখছি। হয়ে দেখছে। আচ্ছা, ওর তো সাঁতার। একবার হঠাৎ করে আমি কিন্তু কি যে হলো, আমার পায়ে কি ক্র্যাম্প হলো না কি জানি না, আমার মানে আমি ডুবতে শুরু করলাম। আচ্ছা ডুবতে শুরু করলাম, আমি হাত দেখাচ্ছি, মালা মালা বাঁচাও বাঁচাও বলছি না, ও তালি, ও মনে করছে এটাও একটা, হ্যাঁ এটাও একটা কোনো, হ্যাঁ কোনো একটা খেলা দেখাচ্ছে ও। তো করতে করতে বেশ যখন আমি অনেক দূর নেমে গেছি, এমন সময় একজন ভদ্রলোক ওই ওদিকে যাচ্ছিলেন। ওখান দিয়ে পাস করছিলেন অফিস আচ্ছা। থেকে। তো দেখে তখন তাড়াতাড়ি উনি জুতা টুতা খুলে লাফ দিয়ে নেমে আমার হাত ধরে টেনে উপরে উঠিয়েছেন। আচ্ছা তারপরে তো ওকে এসে আমি বললাম, তুমি এটা কি করলে? কাকা আমি তো ভাবলাম তুমি বোধহয় খেলাই দেখাচ্ছ। যদি কিছু হতো যদি হতো তো আজকে রূপান্তর হতো না, তাই না? এখানে আজকের ইন্টারভিউ করা হতো না। এবার আমরা যাবো একটু পারিবারিক ব্যাকগ্রাউন্ডে, যে আপনার বাবা খুব বিখ্যাত একজন মানুষ ছিলেন, আমরা তাকে দিয়ে শুরু করি। আচ্ছা, তার সম্পর্কে কিছু বলেন। সবার কাছে যেমন বাবা প্রিয়, আমাদের বাবা আমাদের কাছে প্রিয়, কিন্তু আমার কাছে মনে হয় কি, অনেকের বাবাই দেখি, আমার কাছে মনে হয় আমার আব্বা আমাদের সাথে কিভাবে যে সম্পর্কটা রেখেছিল, মানে এত কথা আমি বলতে পারবো না। মানে আমরা অনেক বড় হয়েও বাবার কোলে বসে থাকতাম। তো আপনার আমার বাবা- মনে আছে ৭১-এর কথা, যে চারিদিকে যখন গোলাগুলি হচ্ছে, ভয়ে আমি কাঁদছি, জি। তখন কিন্তু আমি ম্যাট্রিক দিয়েছি। আমি ভয় কাঁদছি, মনে হলো যে আব্বা আমাকে কোলে নিয়ে এমনভাবে সান্ত্বনাটা দিলেন, আমি ওটা ভুলতে পারি না। যে আমি একদম বাচ্চা একটা শিশু হয়ে গেছিলাম সেদিন। এবং বাংলাদেশের প্রথম সিনেমা হ্যাঁ, আর মুখোমুখি উনি- সে নির্মাতা ছিলেন উনি। হ্যাঁ, তো আপনাদের কত গর্ব হয়, তাই না? তো সেই স্মৃতি। সিনেমাতে আপনাদের কোনো ভূমিকা হ্যাঁ, ছিল? আমি আমার একটা স্মৃতির কথা বলি। আমাদের পাড়াটা খুব মানে সাংস্কৃতিক মনা ছিল। আমাদের পাড়ায় অনেক শিল্পী ছিলেন। আচ্ছা। আব্দুল আলিম, কবি জসিমউদ্দিন, আলম খান, আরো আমি এই মুহূর্তে হয়তো নামগুলি মনে করতে পারছি না, সাইফুদ্দিন দুলাল আহমেদ, তালুকদার, দুলাল তারপরে আপনার মাহবুব মামা, তালুকদার, আমার আপন হ্যাঁ। মামা সাইফুদ্দিন আহমেদ। তো আমাদের পাড়ায় ওই এগুলি ফাংশন টাংশন, পয়লা বৈশাখ সব ধরনের অনুষ্ঠানগুলি হতো। তো একটা নাটক হচ্ছে, তো ওখানে ওকে নেওয়া হচ্ছে, রূপাকে। আমি ছোট, আমাকে আচ্ছা। নেওয়া হয়নি, তো ও মেইন রোলটা ও করছে। আচ্ছা। তো রেগুলার নাটকে রিহার্সাল দিতে যাচ্ছে, আর আমাকে এটা ওটা বলে আমাকে নিয়ে যায়। হ্যাঁ, তোমাকে না যেতে বলেছে, তোমার এই রোলটা আছে। তো আমি ওর সাথে সাথে যাই, গিয়ে বসে থাকি। যেদিন নাটকটা হলো, খুব ভালো করেছিল, বাতাসি বেগম নাকি একটা রোলের করেছিল, ছোট্ট এক পাঁচা শাড়ির কি। আর আমি দেখলাম আমার রোলটা ছিল স্কুলে একটা স্টুডেন্ট, স্কুলের অনেকগুলি বেঞ্চের মধ্যে আমি একটা স্টুডেন্ট বসে আছি, এটাই আমার রোল। খুব মন খারাপ হলো, খুব দুঃখ লেগেছে। তারপরে এসে আমি আব্বাকে বলেছি যে আব্বা, ওকে এত বড় একটা রোল দিল, আমাকে তো ওর অর্ধেকটা দিতে পারতো, মানে এত দুঃখ। তখন আব্বা বলল যে ঠিক আছে মা, আবার আদর, যে ঠিক আছে তোমাকে আমি আমার ছবিতে দিব। তো জোয়ার আলো ছবি, ওই ছবিতে আমাকে শিশু শিল্পীর অভিনয় করতে দিয়েছিলেন উনি। আচ্ছা। জোয়ার আলো। তো আপনার একটা খুব জনপ্রিয় গানের কথা আমি বলেছি, সেটা হচ্ছে আমি হাসলে নাকি ফুল ফোটে। এই গানটা একটু আমরা দর্শকদেরকে শোনাতে চাই আপনার কণ্ঠে। অনেক দিন পর একটা মজার ফ্লেভার আসবে। হ্যাঁ, এটা তো প্রায় আমি অনেক বছর আগে হ্যাঁ, তো রূপান্তরকে গেয়েছি। আমরা নিয়ে যাচ্ছি ওই সময়টাতে। খালি গলায় গাচ্ছি। আমি হাসলে নাকি ফুল ফোটে, আর কাঁদলে নাকি ঝড় ওঠে। আমি হাসলে নাকি ফুল ফোটে, আর কাঁদলে নাকি ঝড় ওঠে। আমার কান্না হাসি রহস্য যে আমার হৃদয়, অন্য কিছু নয়। আমি হাসলে নাকি ফুল ফোটে, আর কাঁদলে নাকি ঝড় ওঠে। আমার কান্না হাসি রহস্য যে আমার হৃদয়, অন্য কিছু নয়। খুবই সুন্দর, খুব ভালো লাগলো। আমরা একটু পুরনো ফ্লেভারে ফিরে গিয়েছিলাম, তাই না? এটাই কিন্তু একটা রূপান্তর। স্বাধীনতা সময়টা আপনাদের একটা বিশেষ অবদান রয়েছে দুজনেরই। পাপা, আপনি বলেন। স্বাধীনতার সময় আসলে যখন পাক বাহিনী আমাদের উপরে এরকম করে আক্রমণ করলো, বাঙালি জাতি,
তার আগের থেকে কিন্তু একটা অসহযোগ আন্দোলন চলছিল কিন্তু বাংলাদেশে। আচ্ছা তখন তো তদানীন্তন পাকিস্তান, তো সেই সময় কিন্তু আমরা পুরোদমেই কিন্তু অনুষ্ঠান করি এবং তাদের বিরুদ্ধচারণ করছিলাম আর কি গানের মাধ্যমে। তো স্বাধীনতার সময় 25শে মার্চে তো বেশ গোলাগুলি শুরু হয়ে গেল। আমরা কি করব, আমাদের তখন মানে উপায় তো আর ছিল না এরপর থেকে যে আমরা থাকবো, বা যেহেতু আব্বা একজন এরকম একজন ছিলেন যার জন্য ওখানে থাকাটাও একটু রিস্ক হয়ে গেল, বাসাটা নিরাপদ ছিল না আর কি। মানে আমাদের পাড়াতে একদম বোঝাই যাচ্ছে যে নিরাপদ না, নিরাপদ না। তো আমরা অবশ্যই পরে চলে গেলাম ওপারে। হ্যাঁ, ওপারে যাওয়ার আগে তো ঢাকার বাইরেই আমরা অনেকদিন এদিক সেদিক ঘুরিয়েছি। কিন্তু আমি যতটুকু জানি যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হ্যাঁ, আব্বা চলে গেলেন আব্বা আগে ওপারে। চলে গেলেন। আব্বা তো সবসময় প্রতিবাদী, কেন মুখোমুখি ছবিটাই তো উনি প্রতিবাদ হিসাবেই করেছিলেন, বাংলা ছবি কেন হবে না। আচ্ছা তারপরে তো উনি মুখোমুখি করলেন, এছাড়াও আরো অনেক ছবি করেছেন পরে। তো 71-এ আব্বা ওপারে চলে গেলেন, বললেন যে এরকম অন্যায় মেনে নেওয়া যায় না। আচ্ছা হ্যাঁ, কিন্তু বসে মরে গেলে তার করার কিছু নেই, তো এই জন্য কিছু আব্বা একটা বললেন যে করতেই হবে। আমি যেহেতু জানলেন যে ওখানে যাওয়া যাচ্ছে এবং উনি আব্বা চলে গেলেন আগেই। আর তারপরে তো থাকাটা হ্যাঁ, তারপরে আমরা কিছুদিন থাকার পরে আমরাও চলে গেলাম। তো আপনারা সক্রিয়ভাবে কিভাবে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করলেন? ওখানে যাওয়ার পরে আব্বা তখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুরু হয়েছে, সেখানে আব্বা তো উপদেষ্টা ছিলেন। আমার দুজন ভাইও তখন চলে গেছেন এবং আমার ভাইরাও ওখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করছিলেন। রুমু খান উনি একজন গিটারিস্ট ছিলেন, আর আমার ভাই জুলু খান উনি প্রথম বাংলাদেশের প্রথম শিশু শিল্পী ছিলেন মুখোমুখোশের, এবং উনিও শুরু করলেন ওখানে নাটক করতেন। তো আমরা গেলাম ওখানে গান গান তখন তো আমরা অবশ্য মানে অলরেডি শিল্পী আছি এখানে, বাংলাদেশে অনুষ্ঠান করছিলাম। তো আমরা চলে গেলাম ওখানে, গান শুরু করলাম। আগরতলা হয়ে আপনাদের সাথে এখনকার যারা মানে শিল্পীরা আছেন কারা কারা ছিলেন ওই সময়? অনেকে ছিলেন, তার মধ্যে কল্যাণী ঘোষ, আচ্ছা উমা খান, তারপরে রথীন্দ্রনাথ রায়, তারপরে কাদেরি কিবরিয়া, মান্না হক। আমরা এই জন্য জানতে চাচ্ছি যে আমরা তাদেরকে আমন্ত্রণ জানাবো আমাদের অনুষ্ঠানে। আপেল মাহমুদ, জি আব্দুল জব্বার, গায়ক আব্দুল জব্বার, অনেকেই মানে অনেক। আর এছাড়া মোটামুটি সবাই, সমরদা, সুজয় শ্যাম, আচ্ছা সবাই অজিতদা, ওনাদের সুরে আমরা গানগুলি করেছি। আসলে ওখান থেকে যত গানই হয়েছে বলা চলে আমরা সবই মহিলা শিল্পীদের মধ্যে বলতে পারেন যে আমি, রূপা, কল্যাণী ঘোষ এবং উমা খান, এই চারজনই আমরা মানে নমিতা ঘোষ। এবং ওই সময়টাতে যে এই গানগুলো উদ্দীপনা জাগাতো মানুষের রক্তে, দেশবাসীর রক্তে, তো আপনাদের একটা অবদান তো রয়েছে। কিন্তু আপনাদের কি মনে হয় যে আসলে আমরা স্বাধীনতার স্বাদ পেয়েছি এই মুহূর্তে? আসলে তখন কি পরিকল্পনা, কি চিন্তা, কি নিয়ে আমরা করেছি না ওখানে অনুষ্ঠান করেছি, বা যে অবস্থা দেশের যে পরিস্থিতি ছিল, এবং তারপরে আমরা যে স্বাধীনতা, পুরা সমগ্র জাতি তো স্বাধীনতাকে নিয়ে এসেছে, এবং স্বাধীনতার স্বাদ শুধু আমরা কেন, পুরা জাতি বাংলাদেশে, তারা কি পেয়েছে আমি তো মনে হয় না। একটা জিনিস আমি জানি, দর্শকরা কিন্তু জানেন না, স্পোর্টস অর্থাৎ খেলাধুলাতে দু বোনের কিন্তু একটা জায়গা রয়েছে। কি কি খেলাধুলা আপনারা করতেন? সবই করতাম, মনে হয় সবই করতাম। খেলার ব্যাপারে আব্বা খুব আমাদেরকে অনুপ্রেরণা দিতেন। আচ্ছা, তো আমরা রাইফেল শুটিং করেছি, আমি আমার বোন পুরোদমে। তখন রাইফেল শুটিং, হ্যাঁ রাইফেল শুটিং করেছি, খুব ভালো হাতও ছিল দুজনের। ওর হাত তো খুবই এক্সিলেন্ট ছিল, ওর মানে যখনই মারতো বুলে যেত একদম, ভুল ছাড়া নেই। আর আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম। আচ্ছা, তখন তো মানে পাকিস্তান, আমি পুরো, আর আমি মানে শিশুদের মানে বয়সটা তখন কম ছিল, বড়দের সাথে আমি শুট করতাম। আচ্ছা, একটা মানে অনুষ্ঠান ছিল রাজারবাগে, রানিং টার্গেট যাচ্ছে, বড়দের সাথে আমি বসেছি, কম্পিট করছি। বড়দেরকে দিয়েছে একটার মধ্যে, আমাকে দিয়েছে, রানিং দিচ্ছে, ওরা মিস করছে, আমি কিন্তু মিস করছি না, আমি সব মানে আমার সব লেগে যাচ্ছে। আমি এমনিও চ্যাম্পিয়ন হয়েছিলাম। আর অন্যান্য খেলা, ব্যাডমিন্টন দুজনে আমরা স্কুলে চ্যাম্পিয়ন হয়েছিলাম। আচ্ছা, মানে এগুলোতে সবসময় খেলাধুলার ব্যাপারে সবসময় আমরা মানে সাইকেল পুরোদমে সাইকেল চালানো, তারপরে সাঁতার কাটা, তারপরে ব্যাডমিন্টন খেলা, রাইফেল শুটিং, গান, নাচও করতাম। আচ্ছা, আমি প্রথম টিভি প্রোগ্রাম নাচ। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যে গানগুলো হতো, সেই গানগুলো থেকে একটি গান আমরা শুনবো রূপাপার কণ্ঠে। আসলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আমরা তো অনেক গান করেছি, হ্যাঁ
বেশিরভাগই মানে সমবেত ছিল, সবাই মিলে একসঙ্গে অনেক গান করেছি। তো সেই গানগুলোর মধ্যে আমি একটা গান নিজে করেছিলাম, জি, আমি একক, সেই গানটা আমি শোনাই। শোনান। চাঁদ তুমি ফিরে যাও, চাঁদ তুমি ফিরে যাও, দেখো মানুষের খুনে খুনে রক্তিম বাংলা, রূপালী আঁচল কোথায় রাখবে বলো, দেখো মানুষের খুনে খুনে রক্তিম বাংলা, রূপালী আঁচল কোথায় রাখবে বলো, চাঁদ তুমি ফিরে যাও, চাঁদ তুমি ফিরে যাও। আমাদের আজকের অনুষ্ঠানে সময় দেবার জন্য, আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এবং চ্যানেল চ্যানেল আই আইড যারা দর্শক তাদেরকেও তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাই। হৃদয়ের প্রার্থনায় এসে যাব আজ যোজনায়, চলো না মেঘের সীমানায় সাজিয়ে দেব দুজনায়। হৃদয়ের প্রার্থনায় এসে যাব আজ যোজনায়, চলো না মেঘের সীমানায় সাজিয়ে